বিসমিল্লাহির রহমানির রহিম। ইউ পাঠশালা একাডেমিতে সকলকে স্বাগতম। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের 25 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত পড়তে যাচ্ছি। 4 নম্বরে আছে ম্রো। আমরা উপরে প্রথমে দেখতে পাচ্ছি দুটি ছবি। প্রথম ছবিতে ম্রো সম্প্রদায়ের পুরুষ এবং নারীদের পোশাক দেখা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে ম্রো সম্প্রদায়েরা কিভাবে উৎসব পালন করে তার একটি ছবি। আমরা নিচে আসি। এখানে লেখা আছে বাংলাদেশের বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ম্রো জনগোষ্ঠী বসবাস করে। এই সেন্টেন্সে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোথায় ম্রো জনগোষ্ঠী বসবাস করে? উত্তর হবে বান্দরবান জেলায়। এখানে দেখো একটা লাল বক্স দেওয়া আছে। এই লাল বক্সগুলো হচ্ছে এক একটি প্রশ্নের উত্তর। প্রত্যেকটি লাল বক্স হচ্ছে এক একটি প্রশ্নের উত্তর। তাই তোমরা এই লাল বক্সের দিকে বেশি মনোযোগ দিবে, বেশি ফোকাস দিবে। আচ্ছা, এরপরে আছে প্রো পরিবার পিতৃতান্ত্রিক। অর্থাৎ পিতৃতান্ত্রিক হলো এই পরিবারের পিতাই হচ্ছে প্রধান। তাহলে ম্রো সম্প্রদায়ের যে সমস্ত পরিবার আছে সেই পরিবারগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতাই হচ্ছে পরিবারের প্রধান। তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ তাদের যে সমাজ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম, সম্পূর্ণ গ্রাম। ম্রোদের নিজস্ব ভাষার নাম হচ্ছে ম্রো। তারা যে ভাষায় কথা বলে সে ভাষার নাম হচ্ছে ম্রো। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, আমাদের ভাষার নাম বাংলা, তেমনি ম্রোদের ভাষার নাম হচ্ছে ম্রো। এবং এর লিখিত রূপ আছে। লিখিত রূপ বলতে আমাদের যেমন একটি বর্ণমালা আছে, ক, খ, গ, ঘ ইত্যাদি, তেমনি ম্রোদেরও একটি বর্ণমালা আছে। তারা যেমন মুখে যেমন ম্রো ভাষায় কথা বলে, তেমনি তারা ম্রো ভাষা দিয়ে লিখতেও পারে। ম্রোরা প্রকৃতি পূজারী, অর্থাৎ তারা প্রকৃতির যে সমস্ত উপাদান আছে, যেমন ধরো সূর্য, চন্দ্র, নদী, পাহাড়, পর্বত, বৃক্ষ, এই প্রকৃতির যে সমস্ত উপাদান আছে সেই প্রকৃতির উপাদানগুলোকে তারা পূজা করে, তাই বলা হচ্ছে প্রকৃতি পূজারী। এবং বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা সৃষ্টিকর্তাকে থোরাই নামে ডেকে থাকে। থোরাই হচ্ছে ওদের সৃষ্টিকর্তার নাম। বর্তমানে তাদের মধ্যে অনেকে নতুন প্রবর্তিত ধর্ম ক্রামা এবং খ্রিস্ট ধর্ম পালন করছে। তাহলে তারা হচ্ছে প্রকৃতি পূজারী এবং তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। কিন্তু বর্তমানে তারা একটি নতুন ধর্ম প্রবর্তন করেছে। তার নতুন ধর্ম তারা একটি চালু করেছে, যে ধর্মের নাম হচ্ছে ক্রামা। এই ক্রামা ধর্মে এই ক্রামা ধর্ম কিন্তু অনেক ম্রোরা পালন করছে এবং খ্রিস্ট ধর্ম অনেকে এখন পালন করছে। তাহলে আমরা বলতে পারি যে ম্রো সম্প্রদায়ের মানুষরা কেউ কেউ বৌদ্ধ ধর্মের অনুসারী, কেউ কেউ নতুন যে ধর্ম ক্রামা, সেই ক্রামা ধর্মের অনুসারী, কেউ আবার খ্রিস্টান ধর্মের অনুসারী। ঠিক আছে? তাদের প্রধান খাবার ভাত, শাকসবজি, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাছ, মাংস। যে কোনো তরকারি রান্না করতে তারা নাপ্পি ব্যবহার করে থাকে। নাপ্পি কি জিনিস? তাহলে আমরা জানলাম নাপ্পি হচ্ছে এমন একটি খাবার যেটা শুটকি মাছ এবং কচুর যে ডাঁটা আছে সেই কচুর ডাঁটাকে পিষে এক ধরনের পাউডারের মতো করা হয়, যেটা তারা বিভিন্ন রকমের খাবারের সঙ্গে খায়। লেখা আছে যে কোনো তরকারি রান্না করতে তারা নাপ্পি ব্যবহার করে থাকে, অর্থাৎ এই নাপ্পিটা তারা সব রকম তরকারির সঙ্গেই খায়। ওরা জুম চাষ করে জীবন ধারণ করে। জুম চাষ হচ্ছে পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন চাষাবাদ পদ্ধতি, যা মূলত বিভিন্ন পাহাড়ের যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলোকে পোড়ানোর ফলে যে ছাই হয়, সেই ছাইটা এক ধরনের সার হিসেবে কাজ করে। সেই ছাইয়ের মধ্যে তারা কি করে? ফসল আবাদ করে। সে কারণে ফসলগুলো অনেক ভালো হয়। জুম চাষের আমরা দু একটা ছবি দেখতে পারি। যেমন ধরো যে এখানে দেখা যাচ্ছে যে পাহাড়ের মধ্যে চাষাবাদ করছে। এগুলো হচ্ছে জুম চাষের
বিভিন্ন ছবি। এখানে গাছ ছিল, জঙ্গল ছিল, সেগুলোকে তারা কি করেছে? পুড়িয়ে ফেলেছে। পুড়িয়ে তার মধ্যে তারা চাষাবাদ করছে। বর্তমানে জুম চাষের সুবিধা কমে যাওয়ায় তারা ফলজ বাগান নির্ভর হয়ে পড়েছে। এখন হয়তোবা তাদের জুম চাষে খুব বেশি এখন হয়তোবা জুম চাষ তাদের জন্য খুব একটা লাভজনক নয়। তারা কি করছে এখন? বিভিন্ন রকমের ফলের বাগান করছে। পুরুষের পাশাপাশি মেয়েরাও ক্ষেতে কাজ করে। পুরুষেরা খাটো সাদা পোশাক বা লেংটি পরে। এর নাম হচ্ছে দংকের। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে ওয়াংক্লাই। তারা বর্ষবরণের জন্য চাংক্রান উৎসব পালন করে। চাংক্রান উৎসবটা আমরা একটু দেখে আসি। এই যেখানে বিভিন্ন রকমের উৎসবের ছবি দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে চাংক্রান উৎসবের ছবি। এছাড়া জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করে তা নয় কিন্তু। শুধু যে চাংক্রান উৎসবেই তারা উৎসব পালন করে তা নয় কিন্তু। তারা বিভিন্ন সময়, যেমন কারো জন্মদিনে, কারো মৃত্যুতে, কারো মৃত্যুতে বা কারো বিয়েতে তারা বিভিন্ন আচার উৎসব পালন করে। তাদের একটি রীতি অনুযায়ী ছেলে ও মেয়ে শিশু উভয়ই ৩ বছর হলে কান ছিদ্র করে দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে ছেলে এবং মেয়েদের ৩ বছর বয়স হলে তারা কান ছিদ্র করে দেয়। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো ম্রোদের সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নে আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ওকে, এখানে দেখা যাচ্ছে ম্রোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এখানে আমাদেরকে ম্রোদের ভাষা সম্পর্কে আমরা জানলাম একটু আগে। ভাষা কি, তারা কি পোশাক পরে, কি খাবার খায়, কি ধর্ম পালন করে, তারা কি উৎসব পালন করে, সমস্ত কিছু কিন্তু আমরা এখানে পড়লাম। এখানে আছে ম্রো ও ওরাও জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে। আমরা প্রথমে ম্রোদের সম্পর্কে লিখবো। ম্রোদের ভাষা কি, পোশাক কি, খাবার কি, জীবনধারা কিরকম, উৎসব পালন করে। ঠিক সেভাবেই ওরাওদের আমরা একটু আগে যা পড়লাম সমস্ত কিছু এখানে তোমরা ভাষা, পোশাক, খাবার, জীবনধারা সব ইত্যাদি লিখবে। একটা কথা না বললেই নয়, আমি যেভাবে তোমাদেরকে সবকিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি, এতে করে তোমরা যখন গাইড বইতে প্রশ্নের উত্তর পড়বে, দেখবে সব প্রশ্নের উত্তর তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। যেমন এখানে আমি যদি এখানে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো বলি, এখানে কোনো মানে হয় না কিন্তু। আমি জানি যে তোমরা মোটামুটি সবাই গাইড ফলো করো। গাইড থেকেই পড়বা। আমি কি করছি আমি তোমাদেরকে খুব সহজভাবে বিভিন্ন ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুকে তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। এখন তোমরা যখন গাইড বইয়ে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়বা, দেখবা যে তোমাদের সমস্ত উত্তর বুঝতে একদম সহজ হয়ে যাচ্ছে। এবার আসি সাঁওতাল। এখানে সাঁওতালদের পুরুষ এবং নারীদের পোশাক দেখা যাচ্ছে এবং সাঁওতালদের একটি উৎসব দেখা যাচ্ছে। আমরা দেখি নিচে কি লেখা আছে। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালদের বসবাস। আমরা একটা উত্তর পেলাম যে তারা কোথায় বসবাস করে। এই নৃগোষ্ঠী পিতৃতান্ত্রিক। তাদের প্রধান পেশা কৃষি। কৃষিকাজে তারা খুবই পারদর্শী। এছাড়াও মাছ ধরা, চা বাগানে কাজ, কুটির শিল্প সহ নানান ধরনের কাজ তারা করে থাকে। কুটির শিল্প হচ্ছে এই ধরনের হাতে তৈরি যে শিল্পগুলা, অর্থাৎ মেশিন ব্যবহার না করে, কোনো যন্ত্র বা মেশিন ব্যবহার না করে হাতের সাহায্যে সমস্ত প্রোডাক্ট তৈরি করা হয়, যে পণ্য তৈরি করা হয়, এগুলি হচ্ছে কুটির শিল্প। সাঁওতাল নারী পুরুষ সকলেই কর্মঠ এবং মাঠে ময়দানে কাজ করে। সাঁওতালরা খুবই কর্মঠ। সাঁওতালদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা মাছ, মাংস ও সবজি খাবার হিসেবে গ্রহণ করে। তাদের নিজস্ব ভাষার নাম সাঁওতাল, অর্থাৎ সাঁওতালদের ভাষার নামও সাঁওতাল। তারা প্রকৃতি পূজারী। তাহলে সাঁওতালরা হচ্ছে
প্রকৃতি পূজারী, তারা প্রকৃতিকে পূজা করে ও দেবদেবীর পূজা করে। তাদের ঘরগুলো ছোট এবং মাটি, ছন ও খড়ের তৈরি। তাহলে আমরা ওদের ঘরগুলো দেখে আসি। এটা হচ্ছে একটি সাঁওতালদের ঘর। তাহলে ঘরের দেয়ালগুলো হচ্ছে মাটি দিয়ে তৈরি এবং উপরের যে ছাউনিটা আছে, এই ছাউনিটা হচ্ছে ছন বা খড় দিয়ে তৈরি। এখানে আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। সাঁওতালরা অতিথি পরায়ণ। অর্থাৎ তারা অতিথিকে খুব ভালোভাবে আপ্যায়ন করে। তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। মেয়েদের ২ খণ্ড কাপড়ের উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পাড়হাট। তাহলে উপরের অংশ বলতে আমরা একটু আগে যে ছবিগুলো দেখলাম, যেমন এই একটা মেয়ে দেখা যাচ্ছে, তার উপরের যে অংশটা পড়ছে এটাকে বলা হচ্ছে পাঞ্চি এবং নিচে যেটা আছে এটাকে বলা হয় পাড়হাট। ছেলেরা আগে ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি, গেঞ্জি ও শার্ট পরে। তাদের প্রধান উৎসব সোহরাই। সোহরাই হচ্ছে তাদের প্রধান উৎসব। এই হচ্ছে সোহরাই উৎসবের কয়েকটি ছবি। আমরা এভাবে একটি ভিডিও দেখে আসতে পারি। ফসল তোলার পর পৌষ মাসে এই উৎসব পালন করা হয়। অর্থাৎ সোহরাই নামের যে উৎসবটা তারা পালন করে, এটা তারা ফসল যখন তোলে পৌষ মাসে, এই পৌষ মাসেই এই উৎসব করা হয়। আমাদের সাঁওতাল সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। এখানে বলা আছে যে সাঁওতাল এবং ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি। আমরা এখানে ছকের মধ্যে লিখব সাঁওতালদের কি, কি বৈশিষ্ট্য আছে এবং ম্রোদের কি, কি এরপরে দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য। আমরা একটু আগে যে সমস্ত ৫ টা যে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতির যে সম্পর্কে জানলাম, এই ৫ টি নৃগোষ্ঠী জাতির যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আছে আমরা এখানে লিখব। গারোদের কি, কি বৈশিষ্ট্য, খাসিদের কি, কি বৈশিষ্ট্য আমরা এই ফাঁকাগুলোতে লিখব। এখানে বলা আছে বাংলাদেশের গারো, খাসি, ম্রো, ওরাঁও ও সাঁওতাল নৃগোষ্ঠী সাধারণত যে জেলায় বসবাস করে তা নিচের মানচিত্রে ওই জেলাকে চিহ্নিত করি। অর্থাৎ আমরা যেমন পড়লাম একটু আগে, গারো কোথায় বসবাস করে? আমরা পড়ছিলাম যে ময়মনসিংহে। সাঁওতাল কোথায় বসবাস করে? দিনাজপুর, রংপুর ইত্যাদি। এইভাবে করে এইখান থেকে আমরা চিহ্নিত করব যে কোন, কোন জেলায় কোন, কোন নৃগোষ্ঠীর জাতিরা বসবাস করে। যেভাবে পড়ালাম, যেভাবে প্রতিটি বাক্যকে, প্রতিটি শব্দকে, প্রতিটি বিষয়বস্তুকে যেভাবে পরিষ্কার করে বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখালাম। আমি আশা করছি তোমাদের এই সমস্ত পুরো অধ্যায়টা তোমাদের একদম পরিষ্কার হয়ে গেছে। এখন তোমরা যখন এই সমস্ত অনুশীলনীর প্রশ্নগুলো গাইড বই থেকে পড়বে, আমার বিশ্বাস তোমাদের কাছে সমস্ত কিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই।